স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এ রাজ্যে আজ দুটি ঘটনা ঘটে। সেই দুটি ঘটনা কি? এক, আলিপুরদুয়ারে একটি ড্রেনের মধ্যে একটা ছোট্ট ব্রিজের তলায় বেশ কয়েকটি ভোটার কার্ড, 30-35টা ভোটার কার্ড একসঙ্গে প্লাস্টিকে মুড়ে ছড়িয়ে ছিটিয়ে, কিছু ভোটার কার্ড পড়ে আর কিছু ভোটার কার্ড প্লাস্টিকে মুড়িয়ে ফেলে রাখা হয়। কে ফেলেছে, কেন ফেলেছে কেউ জানে না। ভুয়ো ভোটার কার্ড, কার ভোটার কার্ড কেউ জানে না, তদন্ত করছে পুলিশ। কিন্তু ভোটার কার্ড পড়ে রয়েছে রাজ্যের ড্রেনে, 1 নম্বর ঘটনা। আর 2 নম্বর ঘটনা বাগদায় হয়, উত্তর 24 পরগনা। বাংলাদেশের বিএনপি নেতা, সেই নেতা এসে রাজ্যে ভোট দিয়ে যায় ভোটার সেজেই। সমস্ত কিছু শুনে এটাই বারবার মনে হয় না যে গত 2 দিন ধরে, গত 3 দিন ধরে কিশলয়ের অগ্নিবাণে বারবার বলেছি এসআইআর প্রয়োজন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ নিবিড়ভাবে খতিয়ে দেখা, সংশোধন করা প্রয়োজন। কিন্তু তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, প্রয়োজন নেই, যারা ভোটার রয়েছে তাদের থাকতে দিতে হবে, নাহলে গিয়ে বসে থাকবো নির্বাচন কমিশনের সামনে। কেন কেন ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। ইনি লক্ষ্য করে যে কিছু ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছু ভোটার কার্ড ক্যারিব্যাগের মধ্যে রয়েছে। মোট 35টা ভোটার কার্ড পায় এই উত্তম বিশ্বাস নামক ব্যক্তি। কোথায় পড়েছিল? এই ব্রিজে নিচে। কি কোনো কিছু ব্যাগে ছড়িয়ে ছিটিয়ে? কিছুটা ক্যারিব্যাগে ছিল, কিছুটা ছিটানো ছিল। বুঝুন কাণ্ড, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভোটার কার্ড, জানেই না মমতা প্রশাসন। এই জেরক্সের আড়ালে এখানে এই যে বাকিবুল্লাহ যিনি আছেন, তিনি নাকি নকল আধার কার্ড বানাতেন, এমনটাই অভিযোগ। ভুয়ো নথির কারবার, জানেই না মমতা প্রশাসন? জানেন না নাকি জেনে বুঝে সব ভুয়ো কারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা, নজর ঘোরানোর চেষ্টা? কোনো ডকুমেন্ট নেই, স্কুল সার্টিফিকেট নেই, জমির কাগজ নেই, এলআইসি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ব্যাংকের পাসবই নেই, কোনো কিছুই নেই, কিন্তু তার শুধুমাত্র ভোটার তালিকায় ভোটার কার্ডটি আর রেশন কার্ডটি আর আধার কার্ড রয়েছে। সেই হচ্ছে সন্দেহজনক ভোটার, এবং তাদেরই বাছাই করার কাজ নির্বাচন কমিশন করেছে। মানুষ পাশে নেই টের পেয়ে কি ভয় হাতিয়ার করতে চাইছেন মমতা? রিপাবলিক বাংলা। গত কয়েকদিন ধরে একের পর এক রিপোর্ট দেখিয়েছি, কিশলয়ের অগ্নিবাণে দেখিয়েছি, গতকালও দেখিয়েছি। রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও 10,000, কোথাও 15,000, কোথাও 70,000 টাকা দিয়ে ভোটার কার্ড হাতে গরম দিয়ে দেওয়া হয়। সেই ভোটার কার্ড কারা নেয়? বাংলাদেশের ওপার থেকে এপারে উড়ে এসে জুড়ে বসা অনুপ্রবেশকারীরা নেয়। কারা নেয়? যারা এ রাজ্যে এসে ভোটার হয়ে এ রাজ্যে আমার আপনার সুবিধে ছিনিয়ে নিতে চায়। আর আজকে দেখলাম ভোটার কার্ড পড়ে রয়েছে ড্রেনের মধ্যে, নালির মধ্যে ভোটার কার্ড পড়ে রয়েছে। কাদের ভোটার কার্ড, কেন পড়ে রয়েছে কেউ জানে না। পুলিশ তদন্ত করবে, জানা যাবে কারা এরা, কাদের ভোটার কার্ড কেন পড়ে রয়েছে, লম্বা প্রসেস। আর সেই প্রসেসের মধ্যে যাদের নিজেদের কাজটা সেরে নেওয়া প্রয়োজন ভোটের সময়, তারা নিজেদের কাজটা সেরে নেবে। আর আমি আপনি চুপ করে বসে থাকবো, নির্বাচন কমিশন চুপ করে বসে থাকবে। এটাই কাম্য, এটাই হতে হবে এই রাজ্যে। প্রশ্ন থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদ অধিকার করে বসে থেকেও যখন বলেন যে যদি এই রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাহলে আমি ইলেকশন কমিশন ঘেরাও করব। আজকে ফিরহাদ হাকিম বলেছেন কারুর বাবার ক্ষমতা নেই নাকি এখানে এসআইআর করবে। মানে ইলেকশন কমিশন নিয়ম মেনে, আইন মেনে, সাংবিধানিকভাবে যদি রিভিশন করে, সংশোধন করে ভোটার কার্ড,
তবে তার উত্তর এটা হবে যে কারুর ক্ষমতা নেই, কারুর বাবার ক্ষমতা নেই, নির্বাচন কমিশনের সামনে গিয়ে বসে থাকবো, ঘেরাও করব, এগুলো প্রত্যেকটা সাংবিধানিক কথা বা পদ্ধতি প্রশ্ন থাকছে। আজকে কিশলয়ের অগ্নিবাণে যে প্রশ্ন নিয়ে, প্রথম যে প্রশ্ন নিয়ে আমি হাই ভোল্টেজ ডিবেটে যাব, সেই প্রশ্নটা আগে একবার দেখব, তারপরে জানাবো এই প্রশ্নের আজকের কি গুরুত্ব, কেন এই প্রশ্ন করছি। কিশলয়ের অগ্নিবাণে আজকের প্রশ্ন, আজকের প্রথম অগ্নিবাণ, ভোট লুঠে বাধা হচ্ছে সংশোধনী, তাই ভোট বাঁচাতে কাঁদুনি। সংশোধনী যদি হয়ে যায়, গোটা ভোটার লিস্ট যদি সংশোধন হয়ে যায়, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন প্রেস কনফারেন্স করে রীতিমতো, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, কোন গরু কোন দুধ দেয় কিভাবে লাথি মারবে আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে গরু এবং যাদের দুধের কথা বলেছিলেন, সেই গরু এবং দুধ বাদ চলে যাবে যে প্রশ্ন দেখালাম, সেই প্রশ্নের কথা যদি আমি বলি, সংশোধনী হলে সেই গরু এবং দুধকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মুহূর্তে সংশোধনীর বিরোধিতা করছেন? প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে ইন্ডি জোটের অন্যান্য সদস্যরাও রাস্তায় নেমেছেন। কিন্তু আশ্চর্য তথ্যটা জানেন, জানিয়ে রাখি তথ্য, সুপ্রিম কোর্টে এফিডেভিট করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেখানে কারণ হিসেবে জানানো হচ্ছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তারা কমপ্লেন করে ইলেকশন কমিশনে যে অনেক অবৈধ ভোটার, অনেক অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে, এগুলো সংশোধনী করা হোক। এবং সেই দলগুলোর মধ্যে কার নাম আছে জানেন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারও নাম আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ ছিল যে ভোটার কার্ডে সংশোধনী আনা প্রয়োজন, ভোটার কার্ডে ভুল নাম ঢুকে বসে আছে। কিন্তু সেই কাজ যখন হচ্ছে এবং প্রকৃতপক্ষে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটারদের যখন বাদ দেওয়া হচ্ছে, তখন মাথায় হাত। সংশোধনী হলে এবার কি হবে আমাদের, এই প্রশ্ন নিয়ে আমি যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। প্রশ্ন করবো আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, সৌরভ প্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, শুভম ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা, শিল্পা মণ্ডল রয়েছেন ছাত্রী। আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে প্রথমে একটা প্রতিবেদন দেখাবো, দেখে চোখ মাথায় উঠতে পারে, আমারও উঠেছিল, সবার আমাদের। দেখুন, রাজনৈতিক তরজা শুরু বাগদা এলাকায়। আর বাগদা এলাকার এই যেই ব্যক্তির যার বিরুদ্ধে অভিযোগ, যার নাম রেজাউল মণ্ডল, তিনি বাগদা এলাকার বাগি গ্রাম, সেখানে এক মহিলাকে তিনি বিয়ে করেন এবং সেখানে বিয়ে করে সেই মহিলার মা, অর্থাৎ তিনি তার শাশুড়িকে মা বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে, এটা ওনার বাড়ি কোনে, প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশ ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ভোট দিয়েছে, তা কতদিন দিয়েছে ওইটা তো বলতে। রেজাউল মণ্ডলের স্ত্রী তিনি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে যান, তিনি সেখানে গিয়ে কথা বলেন বিডিওর সঙ্গে, যদিও তিনি কোনোরকমভাবে বৈধ নথিপত্র স্বামীর সেভাবে কিন্তু দেখাতে পারেননি। ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এবং বিরোধী অর্থাৎ বিজেপি তারা কিন্তু প্রশ্ন তুলছেন, অর্থাৎ যে এই যে ব্যক্তি তিনি বাংলাদেশের বাসিন্দা, তিনি এখানে এসে ভোট ব্যাংকের জন্য তিনি শুধুমাত্র ভোটার তালিকায় নাম তুলেছেন। আগামী দিনে বিডিওর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। সৌরপ্রিয় বাবু, বিএনপি নেতা বাংলাদেশ থেকে রাজ্যে এসে নিজের শাশুড়ি মাকে মা দেখিয়ে ভোট দিয়ে বেশ কিছুদিন থেকে, এখন যখন বাংলাদেশের সরকার পাল্টে গেছে তখন তিনি ফেরত চলে গেছেন নিজের সুবিধে বুঝে। এদেরকে পুষে রাখতে, এদেরকে রেখে দিতে এসআইআর এর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, বলুন। বিরোধিতা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করছে না, সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল বিরোধিতা করছে। সেখানে দাঁড়িয়ে কারণ একটাই, সেটা হচ্ছে যে এখানে রোহিঙ্গারা শুধু বাংলায় নেই, রোহিঙ্গা দিল্লিতে রয়েছে, রোহিঙ্গারা জম্মু কাশ্মীরে রয়েছে, হরিয়ানাতে আছে। ঠিক কথা, আমাদের ভারতবর্ষটা কোনো ধর্মশালা নয় যে এখানে এসে অন্য কোনো দেশের কেউ এসে এখানে আমাদের ভাত খেয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের আপত্তিটা হচ্ছে এই জায়গাতে
যে শুধু বেছে বেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই মহারাষ্ট্রে একজন বাঙালিকে কেটে কুচিয়ে কুচিয়ে তাকে হত্যা করা হলো, বা বিভিন্ন জায়গাতে যে বাঙালিদের ওপর যে ধরনের অত্যাচার আক্রমণ নেমে আসছে, এবং দেশের অন্যান্য রাজ্যে বিরোধী দলকে ভোট দেওয়ার অপরাধে, মানে বিজেপিকে যাতে ভোট না দেয় তার অপরাধে তাদের ভোটার তালিকা থেকে নামকে সরিয়ে দেওয়ার জন্য যে একটা বড় ধরনের ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে নিয়ে নরেন্দ্র মোদী শুরু করেছে, যেভাবে সমস্ত স্তম্ভকে শেষ করে দিয়েছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, সেভাবে নির্বাচন কমিশনকেও আগের দিনও বলেছি মোদী তন্ত্র করে তাকেও শেষ করে দিল। দেখুন, আমি বলছি না, তোমরা এই এনআরসি সিএএ নিয়ে কথা বলছো, হ্যাঁ, আমি মানে কোনো চ্যানেল না না না, এই অডিও শোনাবো না, আপনি মুখে বলুন, আপনি মুখে বলুন। না, এটা আমার প্রোটোকলের বাইরে, মুখে বলুন। ওকে, সরি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি যেটা শোনাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত বাংলায় সিএ এনআরসি আমরা হতে দেব না। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য। যদি শুনতে চাও আমি শুনিয়ে দিতে পারি। তাহলে আজকে 2016-17 সালে যে শুভেন্দু অধিকারী এই কথা বলেছে, সেই সময় রোহিঙ্গা ছিল না, সেই সময় অনুপ্রবেশকারী ছিল না, সেই সময় শুভেন্দুর মনে হয়নি যে এই ধরনের বক্তব্য রাখা যায় না। আজকে সে শুভেন্দুর হঠাৎ করে মনে হয়েছে যে বাঙালিকে শেষ করে আমি এই বাংলাটাকে গুজরাটের বেনিয়াদের হাতে দিয়ে দেব, গুজরাটের ব্যবসায়ীদের হাতে দিয়ে দেব, এবং এই বাংলার অস্মিতাকে আমি শেষ করে দেব। আর এখানে মোদি, শাহ এই নামের সমস্ত টাইটেলরা এসে আমার বাংলা শাসন করবে। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেবে না। সে এসআইএর নামেই করুক, এনআরসির নামে করুক, সিএ এর নামে করুক, কোনো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের তাড়ানোটা আমাদের কাছে বিষয় নাই, সেটা যাক। কিন্তু এইভাবে করে টার্গেট করে করে বিরোধী দলের ভোটকে শেষ করার যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল লড়াই করবে। ওকে, সজল ঘোষ উত্তর। না, প্রথম কথা হচ্ছে আমি শুনছিলাম বাঙালি অস্মিতার কথা। হ্যাঁ, বাঙালি অস্মিতা। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল মানে মমতা ব্যানার্জি একজন মেকআপ আর্টিস্ট, স্বনামধন্য মেকআপ আর্টিস্ট, তাকে মহানায়ক দিয়েছেন। গতকাল একজন মহিলা সিঙ্গার, অত্যন্ত স্বনামধন্য শিল্পী, আমি তাকে রোজ সকালে উঠে তার গান শুনি, তাকে আমি পারলে প্রণাম করি, হ্যাঁ, তাকেও মহানায়ক দিয়েছেন। বাঙালি মহানায়ক একজনকেই চেনে, বাঙালি মহানায়ক একজনকেই চেনে। আমাদের চোখে সুপারস্টার অমিতাভ বচ্চন, মেগাস্টার মিঠুন চক্রবর্তী, আর হচ্ছেন মহানায়ক মানে উত্তম কুমার। আরেকজন দাদা ছিলেন, তিনি এখন কাদা হয়ে গেছেন, তার নাম সৌরভ গাঙ্গুলি। আমি এবার আপনাকে বলছি, আপনি শুরু করলেন কি শাশুড়িকে মা বানিয়েছে। আরে এটা তো অনেক ভালো, এরা প্রয়োজনে বউকে মা বানিয়ে নিচ্ছে এখানে ভোটার কার্ড, আধার কার্ড বানাতে। আমি বলছি, ও একটা ভালো কথা বললো, যে একটা ভিডিও শোনালো যেখানে শুভেন্দু বাবু বলছেন যে আমি মমতা ব্যানার্জি থাকতে এখানে সিএ এনআরসি হবে না। হ্যাঁ, আমি আপনাকে যদি একটা ভিডিও পারমিশন দেন তাহলে আমি শোনাবো। মুখে বলবো? আচ্ছা, তাহলে বলছি যে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে বললো পশ্চিমবঙ্গে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। বললেন যে আমরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা আসে, বাংলাদেশ থেকে ভোট দেয় চলে যায়। তো সেই ভিডিওটাও শুনতে হবে, তাই না সৌরভ? আমি বলছি, আমি সাল তাল তো মনে পড়ছে না আমার। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে বললেন কোথায় একটা মহারাষ্ট্রে কুচিয়ে 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 হ্যাঁ বাঙালিকে কেটে ফেলা হয়েছে। আরে ভাই, প্রথম এগুলো বলে বাঙালির মনে শঙ্কা বাড়াবেন না। দ্বিতীয় কথা, আপনাদের বলে যাই যে আপনার মহারাষ্ট্রে বাঙালি খুন হয়েছেন, তিনি এই কারণে খুন হয়ননি, তিনি অন্য কোনো কারণে খুন হয়েছেন। কিন্তু আপনি বলুন, এই পশ্চিমবঙ্গে গত 5 বছরে কত বাঙালি খুন হয়েছে, কত হিন্দু খুন হয়েছে, কত মুসলমান খুন হয়েছে। আমি আপনাকে বলছি, দেখুন, আমিও বাঙালি, আমিও বাংলার অস্মিতা, বাংলাকে নিয়ে আমিও গর্ব করি, আমি গর্বিত হতভাগ্য বাঙালি। আমি আপনাকে বলছি, আপনি আজকেই পুরসভার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালা রায় বলেছেন যে বাংলায় প্রশ্ন করতে হবে, বা মেয়র বাংলাতে উত্তর দেবে। মেয়রকে বাংলাতেই উত্তর দিতে হবে, কারণ ইংরেজিটা ওনার আসে না।
হ্যাঁ, ইংরেজিটা ওনার আসে না, ঠিক আছে, আবার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, বাংলা ভাষা নিয়ে লড়াই করতে হলে সবার প্রথমে সেই রাজেশ এবং তাপসকে স্মরণ করুন, যারা দাড়িভিটের শহীদ, যাদের মৃতদেহটা এখনো পুঁতে রাখা আছে, আজকে তাদের মূর্তি বানান। আমি বলছি তারা কি চেয়েছিল? তারা স্কুলে বাংলা টিচার চেয়েছিল, আপনি উর্দু টিচার পাঠিয়েছিলেন। দাঁড়ান, আমি বলি বাংলা ভাষা দেখাচ্ছেন নিজের, আপনার নাতনি কোন স্কুলে পড়ে? আপনার নাতনি কোন স্কুলে পড়ে? আপনার নাতনি নাতিরা তৃণমূলের সমস্ত নেতারা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে। যারা 8,000 বাংলা স্কুল তুলেছে, যারা 20,000 নতুন করে বাংলা মদের দোকান দিয়েছে, তারা বাংলা শোনাবে। যারা রথযাত্রায় হ্যাঁ উর্দুতে লিখছে, রথযাত্রা নিজেদের প্রত্যেকের প্যাডে। মমতা ব্যানার্জি বাংলা দেখায় না, তাহলে আজকে থেকে আর আপনি মঞ্চে উঠে লাই লাই লা লালা কি সব বলেন সেটা আর বলবেন না, কারণ ওটা বাংলা নয়। যদি বাংলায় বলতে হয় তাহলে বাংলার বলুন। আর 26,000 বাঙালি শিক্ষককে রাস্তায় বসিয়ে তাদের চাকরি খেয়ে আপনি যে নক্কারজনকভাবে আপনি যে আন্দোলনটার নাম করে ভাষায় বিভেদ লাগাচ্ছেন, সারা ভারতবর্ষের বুকে বাঙালি এক হয়ে পড়বে। এবং পশ্চিমবঙ্গে চাকরি খেয়ে হয়নি, এবার ব্যাঙ্গালোরের ছেলেদের চাকরি খাবে, গুজরাটের ছেলেদের চাকরি খাবে, রাজস্থানের ছেলেদের চাকরি খাবে, তামিলনাড়ুর ছেলেদের চাকরি খাবে। এই যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে এক হতে হবে। বুঝলাম সজলদা, ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঙালিকে এক হতে হবে। আরেকটা যেটার বিরুদ্ধে এক হতে হবে রাজ্যবাসীকে, তাহলে এ রাজ্যে যদি বাংলাদেশের বিএনপি নেতা এসে ভোটার হয় তাহলে সেটা তো মেনে নেওয়া যায় না। সেটা মেনে নিতে যদি হয় প্রধান হয় সেটা বলো। বেশ, আমি একটা বক্তব্য শোনাই। লাভলি খাতুনের কথা উঠছে, আমি একটা বক্তব্য শোনাই। তৃণমূলের নেতা বাগদার এবং তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ওই এলাকার, তিনি বাগদার বিএনপি নেতা এবং পশ্চিমবঙ্গের ভোটার, কি বলছেন তার বিষয় শোনাবো। মণিশঙ্কর বাবুর কাছে যাবো, শুনুন। ও তো বাংলাদেশি, ওখানেই চলে গিয়েছে। ওখানে আওয়ামী লীগ সরকার যখনই পরাস্ত হয়েছে, তখন ও যেহেতু বিএনপি করে, সেই হিসাবে ও ওর দেশে পৌঁছে যায়। ওই দেশে কি বিএনপি নেতা হ্যাঁ, ছিল? বিএনপির নেতা ছিল উনি একজন। এখানে কি গা ঢাকাতেই ছিল? হ্যাঁ, এখানে বিয়ে করেছে, তারপরে এখানে ভোটার হয়েছে। শাশুড়িকে মা বলি যেহেতু ভোটার করেছে, ওই যে জামাইটা এখানকার না। কোথায় বাড়ি কোথায়? ও বাড়ি বাংলাদেশে, কোন জায়গায় তো বলতে পারবো না। মণিশঙ্কর বাবু, বাংলায় বসে আছে বিএনপি নেতা, এসে ভোট দিচ্ছে এবং হাসিনার সরকারের পতন হলে সে সময় বুঝে চলে যাচ্ছে। রাজ্য পুলিশ এতদিন পর্যন্ত জানতে পারেনি, ধরতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর অংশটা বলি আমার প্রশ্নের। আমার হাতে যে নথি রয়েছে, এই নথিতে এফিডেভিট করেছে ইলেকশন কমিশন এবং এফিডেভিট করেছে সুপ্রিম কোর্টে। সেখানে কারণ দেখানো হচ্ছে কেন এই এসআইআর হচ্ছে। তার মধ্যে কারণের মধ্যে ইনক্লুড রয়েছে যে কমপ্লেন যেগুলো ফাইল্ড বাই বিজেপি ইউনিট ফ্রম দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড অ্যান্ড অন্ধ্রপ্রদেশ বিজেপি ইউনিট, and 1 complaint each has been received from AAP in Delhi, AIDMK তামিলনাড়ু, তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল আর মহাবিকাশ আঘাড়ির মহারাষ্ট্র। এই কমপ্লেনগুলোয় কি আছে? যে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার ঢুকে বসে আছে, ভোটার লিস্ট সংশোধনী করা হোক। এবার সংশোধনী যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গিয়ে বসে থাকবো নির্বাচন কমিশনের সামনে, আর ফিরহাদ হাকিম বলছেন কারুর বাবার ক্ষমতা নেই। এই দ্বিচারিতাটা কেন বলুন দাদা? না, প্রশ্নটা হচ্ছে তো ভোটার সংশোধন নিয়ে। এই সংশোধনটা তো মানে যখন ভোট আসে তার আগেই তো সংশোধন, নতুন করে সংশোধন হচ্ছে, এটা কোনো ব্যাপার নেই, প্রতিবারই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইবারের যে সংশোধনটা, যে এসআইআর যেটা বলছেন, সেটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 326(16) সেখানে বলা আছে যে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারের পাওয়ার আছে যে রিভিশন করার ভোটারটাকে, সেটা নিয়ে কোনো মানে অভিযোগ নেই। এবং যদি ভুয়ো ভোটার বাদ যায়, মৃত ভোটারের নাম আছে তাগুলো বাদ যায়, সেগুলো নিয়ে কারো কোনো আপত্তি আছে বলে মনে হয় না। এবং আপনারা যেটা বোঝাতে চাইছেন টিভির পর্দায় যে মমতা ব্যানার্জি সেটা আপত্তি করছে, সেটা আমার মনে আপত্তি করছেন না এবং সে আপত্তির ধোপেও টিকবে না। আমার কথা হচ্ছে প্রসিডিওরটা নিয়ে। আমি বলছি যে ভোটার মানে ভুয়ো আধার কার্ড তো হতে পারে না। আমি একজন সিটিজেনশিপ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছি ধরে নেব, আমি সিটিজেন নই এখানকার, কিন্তু আমি যে আধার কার্ডটা পেলাম সেটা প্রপার প্রসিডিওর মেনটেন করে পেলাম। যিনি আধার কার্ডটা দেয় তিনি আধিকারিকটা দিলেন, তারপরে আধার কার্ডটা কিন্তু আমার ফেক নয়, কিন্তু আমার আধার কার্ডটা পাওয়া উচিত ছিল না যেহেতু আমি এখানকার সিটিজেনশিপ নই। এখন ইলেকশন কমিশনের মানে ডিউটি হচ্ছে যদি ভ্যালিড আধার কার্ড থাকে তিনি ভোটার থাকবেন।
এইবারে হচ্ছে তিনি সিটিজেনশিপ নিয়ে অথচ আধার কার্ড পেলেন কেন? তাহলে তার সিটিজেনশিপ রাইটটা ক্যান্সেল করবেন কে? হোম ডিপার্টমেন্ট। এই জায়গাটাতে কনফ্লিক্টটা আসছে, যে জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি ভোটার কার্ড সংশোধন করতে চাইছো, তাহলে আগের যে ভোটার লিস্ট আছে সেটা কেন হবে না? আর আধার কার্ড যেটা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে সেকশন 23-তে 4, 6, 7 সাবসেকশনে এসছে, সেখানে যাদের আধার কার্ড আছে তাদেরকে তুমি কি করে বাতিল করবে? সেটা তো হচ্ছে হোম ডিপার্টমেন্টের কাজ। তুমি সিটিজেনশিপকে থাকবে না থাকবে, এখানকার সিটিজেনশিপ কিনা সেটা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হয়ে আমি এটাই বলতে চাই যে ভারতবর্ষের যে কোনো লোক বলুক যে ভুয়ো ভোটার আমরা বাতিল চাই না, এটা কিন্তু কেউ বলছে না। কথাটা হচ্ছে প্রসিডিওরটা নিয়ে হঠাৎ করে ইলেকশন কমিশনারকে পাওয়ারটা দিয়ে কেন তুমি করতে চাইছো, এবং সেটার মধ্যে যুক্তি আছে। প্রতিবাদের প্রসিজারটা কি? প্রতিবাদের প্রসিজার কি ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকা নাকি আদালতে যাওয়া? যদি আপত্তি থাকে আদালতে যান। আদালতে এটা সাবজুডিস আছে। আমি যেটা বললাম এই ইস্যুটা নিয়েই সাবজুডিস আছে, এইটাই প্রশ্ন করেছে ইলেকশন কমিশনকে, সেটা বলেছে 28 তারিখে তারা জবাব দেবেন, এবং সেইটা আইনটা পড়ে আমি তোমাকে বলছি। এবার আমার কথা হচ্ছে নিরপেক্ষতাটা কখন প্রশ্ন চিহ্নে উঠে যায় যে তুমি ইলেকশন কমিশনারকে দিয়ে ঘুরিয়ে সিটিজেনশিপ এনআরসি করতে চাইছে, কেন উঠছে? যখন তুমি নিরপেক্ষভাবে চিফ ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্টটাকে তুমি নিরপেক্ষভাবে করলে না, তুমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে তুমি একটা কোরাম তৈরি করলে যেখানে বিজেপির ক্যাবিনেট মিনিস্টার এবং প্রধানমন্ত্রী মানে এবং অপোজিশন লিডার আছে, অপোজিশন লিডার বাদ দিলে কোরামটা 2:1 হয়ে যায়। তাহলে এই দ্বিচারিটাতে কেন? কেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রেজেন্টে একদম সিম্পল একটা কথা হবে না। আপনি কি ঘড়ি দেখেন না? শুধু আমাদের বেলায় ঘড়ি। একটা সিম্পল কোশ্চেন আছে সজল, আমার তারপর আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে, আমি তৃণমূল নেতার বক্তব্য দেখালাম, বিএনপি নেতা এই রাজ্যে বসে আছেন, ভোট দিচ্ছেন, আমি রত্না বিশ্বাসের বক্তব্য বহুবার দেখিয়েছি। নিরপেক্ষতা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগে না স্যার? আপনার নিজেদের মনে প্রশ্ন জাগে না? আপনি বলেছেন অনেকক্ষণ, আমি আবার বলাটা তো দেখেনি, আপনি তো পরে এলেন। 6000 নাম শুধু কালীগঞ্জে বাদ গেছে, তার মধ্যে 2500-এর মতন মানুষ নিরুদ্দেশ, বাকিটা মৃত, 16 জন হচ্ছে ডবল এন্ট্রি, তাদের 2 জায়গায় ভোট আছে। আরে কমসে কম এই নামগুলো তো বলুন কাটতে দেবো। আমার কথা আমি বলছি শুনুন না, এতে 30 লাখ মানুষের নাম বাদ যাবে কমপক্ষে, এতে 30 লাখ মানুষের নাম বাদ যাবে। আমি বলছি আপনি প্রসেস নিয়ে আপনি আপনার সুপ্রিম কোর্টে হচ্ছে, আমি মমতা ব্যানার্জিকে আরে মমতা ব্যানার্জির অনেক কিছু নিয়ে আমরাও প্রশ্ন করতে পারি, সে তো ভোটে উত্তর দেবে, আর তো বাইরে কোনো প্রশ্ন করার জায়গা নেই। আমি আপনাকে বলছি যে আপনাদের প্রসেস যাই হোক না কেন, আমাদের সংবিধানের প্রসেস নিয়ে সুপ্রিম কোর্ট আছে, আপনি এত চিন্তা করবেন না, রাতে ঘুম হবে না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে এক কথায় বলুন, একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে কি চান? আপনার আমি ভারত হিসেবে চাই সঠিক লোকগুলো ভোটার বাদ যায়। আপনি দেখবেন কোন জায়গায় বিজেপি একটু দুর্বল সেখানে ভোটারটা বাদ দেব, কোন জায়গায় বিজেপি সবল সেখানে কোথায় বাদ দেব, এই প্রশ্নটা আসছে। ওখানে গেলেন দেখুন, সংবিধানের 324 থেকে 329 নং ধারায় নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বনির্ভর সংস্থা। নির্বাচন কমিশন যে এসআইআর করছে, এত সময় বলছিলেন না মৃত ভোটারের নাম বাদ যাবে 4টে তথ্যের ভিত্তিতে। এক হচ্ছে মৃত ভোটার, 2 হচ্ছে স্থানান্তরিত যারা শিফটিং হয়েছে, 3 হচ্ছে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় নাম, 4th যারা ভারতীয় নন তাদের নাম আছে কিনা। এই 4টে নীতির ভিত্তিতে এসআইআর হচ্ছে। এবার এই এত সময় ধরে ডায়লগ দিচ্ছিলেন মণিবাবু, আমি একটা কথা বলিনি, আপনি ডায়লগ দিচ্ছিলেন, আপনি বলুন না দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা কেন বিধানসভা, কেন বিধাননগরে দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গে থেকে এসে ভোট দিয়ে গেলেন? আপনাদের তো লজ্জা নেই। দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গে থেকে এসে ভোট দেন, তার নামটা যখন নির্বাচন কমিশন বাদ দেবে, কেন আপনারা তাতে বাধা, কেন ভোটার সংশোধনীতে বাধা? তার একটাই কারণ, মমতা ব্যানার্জি জানেন যে মৃত ভোটারের পশ্চিমবঙ্গে আছে তারা প্রায় 2%, শিফটিং ভোটার আছে 2.23%। আমি একটা ভোটার লিস্ট আপনাদের যদি দেখাই খুলে, এরকম আমি ডাউনলোড করা আছে, তার থেকে যদি দেখাই, দেখালে দেখা যাবে প্রতিটা পার্টে
প্রতিটা ভোটার লিস্টের প্রতিটা মাঠে মণিবাবু বুথে বসেন না তো জানেন না, প্রতিটা মাঠে 2% ডেড ভোটার, বলতেন 2% ডেড ভোটার, শিফটিং ভোটার আছে, এবং যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তাদের নাম অনেক পার্টে অনেক জায়গায় রয়েছে। সেই সংখ্যাটা টোটাল মিলিয়ে 6%-এর উপরে। বিহারে শুধু নয়, পশ্চিমবঙ্গটা 7% যাবে। যদি বিহারে 30 লক্ষ 40 লক্ষ নাম বাদ যায়, তাহলে বিহারের সরকারটা অবৈধ সরকার, তাদের ভোটটা নিয়েছে তো, তাদের ভোটটা নিয়েছে তো, আরে বিহারের সরকার তাদের ভোটটা নিয়েছে তো, সেই ভয়ে তাহলে ওই সরকারটা অবৈধ তো। সৌরভ বাবু, আচ্ছা সরকারটা অবৈধ, এতদিন ভোট নিয়েছে, আপনি মোদী সরকারটা অবৈধ, মোদী সরকারটা অবৈধ, মোদী অবৈধ প্রধানমন্ত্রী, আসলে মোদী অবৈধ প্রধানমন্ত্রী, তাদের ভোট নিয়েছে তো, তাদের ভোটটা এতদিন নিয়েছে, তাদের ভোট নিয়ে করেছে, বলুন আমি আমি দুজনকেই থামাবো। আমি শুভমের কাছে যাওয়ার আগে ফিরহাদ হাকিম আজকে বক্তব্য রেখেছেন এসআইআর নিয়ে। ফিরহাদ হাকিম বলেছেন কিভাবে এই রাজ্যে এসআইআর হতে দেওয়া যাবে না। তিনি বিশেষ কিছু শব্দ প্রয়োগ করে বলেছেন, শুনবো শুভম এবং শিল্পা, তারপরেই আসবো। শুনুন ফিরহাদ হাকিম। বিহারের মতো যদি এ রাজ্যেও ওই এসআইআর যেটা হয়েছে সেটা যদি হয়, এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। পারবে না, পারবে না। আমরা 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 মমতাদি সেদিন কি বলেছে স্টেজে, বিনা যুদ্ধে নাহি দেব এক সুতা। বেশ শুভম, আমার প্রশ্ন হচ্ছে, দ্বিজেন মুখোপাধ্যায়ের কথা একটু আগে বলছিলেন দীপঙ্কর বাবু, দ্বিজেন মুখোপাধ্যায় খুব ভালো গায়ক, কিন্তু তিনি কিভাবে ভোটটা দিলেন জানা যাচ্ছে না। জানা যাচ্ছে না যে বিহারের লিস্টের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে, প্রায় তাদের মধ্যে অনেকে অন্য জায়গায় চলে গিয়েছেন। 11,000 ভোটার, তাদের কোনো ট্রেসই পাওয়া যায়নি। 11,000 যে কেউ হতে পারে, বাংলাদেশি হতে পারে, রোহিঙ্গা হতে পারে, যে কেউ হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে শুভম, এসআইআর যদি হয়, ইন্টেনসিভ রিভিশন যদি হয়, না না মুখোপাধ্যায়ের ভোট বিজেপিতে পড়েছে। এক মিনিট বুঝলাম। এই ভোটটা ছিল একটা পুরসভার ভোট, যেখানে আপনার পুলিশ, আপনার সরকারি কর্মচারী এবং আপনার নির্বাচন কমিশন এবং আপনি সেটাও জানেন। সমস্যা কি শুভম? এসআইআর নিয়ে পদ্ধতিগত ত্রুটি থাকলে সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা রয়েছে, রাস্তায় নেমে ইলেকশন কমিশন ঘেরাও করা, এই পদ্ধতি নিয়ে আমার প্রশ্ন। আপনারা বলছেন পদ্ধতি, তৃণমূল বলছে পদ্ধতি। আমার প্রশ্ন হচ্ছে পদ্ধতি। নির্বাচন কমিশন ঘেরাও করে তো এটা থামানো যেতে পারে না, একটা তো প্রসেস আছে। কোর্টে যান, আদালতে যান, বলুন। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে মায়ানমার থেকে যে অনুপ্রবেশটা হয় সেটা কক্সবাজার হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের রাজ্যে বা আসামে ঢোকে। এবার সেটার ক্ষেত্রে এটা অলরেডি প্রমাণিত যে তৃণমূল প্রথমত হচ্ছে তাদের সাথে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের সাথে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী, এবং তাদের পেছনে তৃণমূলের স্থানীয় নেতাদের ব্যবহার করে তারা এই ভোটার আই কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি আই কার্ডগুলো তারা আমাদের রাজ্য থেকে জোগাড় করছে। কিন্তু তেমনি এটাও তো ফ্যাক্ট, সেটা হচ্ছে আমাদের রাজ্য থেকে তারা সেই আই কার্ডটা জোগাড় করে তারা ছড়িয়ে পড়ছে কিন্তু অর্থনৈতিক কারণে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, এবং তারা আজকে দিল্লি, হরিয়ানা, জম্মু কাশ্মীর, এমনকি গুজরাটে পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে। এবং এই টোটাল সংখ্যাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, যেটা কেন্দ্রীয় সরকার বলছে 22,500। তার মানে যথেষ্ট পরিমাণে সংখ্যায় হাজার হাজার রোহিঙ্গা এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। আবার এই যে লক্ষাধিক বিগত বছরে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই লক্ষাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা, তারাও কিন্তু আমাদের এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। এইবার দুটো প্রশ্ন কিন্তু টেকনিক্যাল দিক দিয়ে উঠে আসেই, এটা ফ্যাক্ট। একটা হচ্ছে, একটা সমস্যা যেটা বলি সেটা হচ্ছে বিহারে যে এসআইআর শুরু হয়েছে, তাতে বিহারের ক্ষেত্রে কিন্তু অনেকেই
যাদের বাড়ি যাওয়া হয়েছিল তারা কিন্তু বলছেন যে তারা যখন তাদের ওই 11টা যে ডকুমেন্টস চাইছে তার মধ্যে যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস যখন দেখালেন তারপরে তারা কোনো রিসিপ্ট পেলেন না। সুতরাং তাদেরকে ভবিষ্যতে আবার কি করতে হবে এবং তারা ডকুমেন্ট শো করে কেন রিসিপ্ট পেলেন না, এই প্রশ্নটা কিন্তু বিহারের বহু মানুষ করছে। এবং এই যে আন্দোলনটা চলছে, আন্দোলনে যে সাধারণ মানুষ নামছে তার পেছনে এই ভয়টা একটা কারণ। আর দ্বিতীয় কিন্তু এইটা প্রশ্ন সত্যিই উঠে আসে যে যদি 22,500 রোহিঙ্গা এবং লক্ষাধিক, 2 লক্ষ হোক বা 2.5 লক্ষ হোক, লক্ষাধিক বাংলাদেশ অনুপ্রবেশকারী, সজল একটু শেষ করে নি তারপর বলুন, যদি এতজন অনুপ্রবেশকারী যদি দেশের এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকে তাহলে যেটা আমাদের পার্টি বলছে, সিপিআই বলছে যে 2024-এ যারা ভোট দিয়েছে তাদেরকে ভোট দিতে দেওয়া হোক, নিয়ে তারপরের যে রিভিশনটা, সেই রিভিশন যেটা করার কথা হচ্ছে, যে ইন্টেন্সিভ রিভিশনের কথা হচ্ছে, সেই ইন্টেন্সিভ রিভিশন হোক, কিন্তু সেটা 24-এ না, সেগুলো বাদ যাবে, সেগুলো বাদ যাবে, কিন্তু জীবিত একটু শুনে নিন বলতে সুবিধা হবে। জন্য তো বাড়ি বাড়ি সমীক্ষা দরকার, শুনতে অসুবিধা কি হচ্ছে একটু শুনে নিন না, 30 সেকেন্ড বলবো। ভোটার লিস্টে রয়েছে, আপনি একটু আগেও চাচ্ছিলেন, আমার বেলাও চাচ্ছেন, একটু 30 সেকেন্ড শুনে নিন, তাহলে ভোটার বার্তা যাবে কিনা সেটা বলুন। আচ্ছা বেশ, শুভম শেষ করুন। হ্যাঁ, সেটা হচ্ছে তাদেরকে, যারা মৃত ভোটার তাদের কথা হচ্ছে না, কিন্তু যারা জীবিত ভোটার, যারা 24-এ ভোট দিয়েছে তাদেরকে ভোটদানের অধিকার থেকে যাতে তাদের বিরত করা না হয়। কারণ বহু আসনে 24-এ লোকসভাতেও 500, 1000, 2000 ভোটে বিজেপি জিতেছে। সেই বিজেপির জেতা আসনের সাংসদদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। ঝাড়খণ্ডে কে জিতেছে? তাহলে আজকে যদি এই কয়েক লক্ষ ভোটার তারা বাদ চলে যায়, তাহলে তো বিজেপি যে প্রায় 60-এর কাছাকাছি আসনে 1000, 2000, 3000, 5000 ভোটে জিতলো, তাহলে সেই আসনগুলো নিয়েই তো প্রশ্ন উঠে যায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায়। সেই জন্য আমরা বলছি 24-এর পরবর্তী ক্ষেত্রে মৃত ভোটার তারা বাদ যাক, 24-এর পরবর্তী ক্ষেত্রে সেই ইন্টেন্সিভ রিভিশন হোক, কিন্তু 24-এর লোকসভায় যারা ভোট দিয়েছেন, যারা 24-এর এই সরকারটাকে নির্বাচিত করেছেন, সেই তাদের কাউকে যেন ভোটার লিস্ট না। বিজেপির জয় নিয়ে প্রশ্ন, বিজেপি যেখানে হেরেছে ঝাড়খণ্ডে কি আপনারা জিতেছেন? তাহলে তাহলে বিজেপি 2000 সিটের কথা বলছেন। আচ্ছা সজল দা উত্তর দিতে কথা বলেছেন, আমি জানতে পারলাম এই লোকটি চোর জানার পরেও তাকে বললাম এই আগামী 6 মাস আরো চুরি করে বেড়াক। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেমন 7টা, একটা চোখ বন্ধ, হ্যাঁ ওই জলদস্যুদের মতন, আরেকটা চোখ দিয়ে দেখুন, আমরা 7টা সিটে হেরেছি ওই 1-1,500 ভোটের জন্য। যে ভোটটা না আমরা যেমন জিতেছিও দেখতে পাচ্ছেন, আমরা হেরেছি সেটা দেখতে পাচ্ছেন না, যেটা এই বাংলাদেশি রোহিঙ্গারা যদি না থাকতো তাহলে আমরা এই সিটগুলো জিততাম। আর এটা একটা সমস্যা আছে, ওরা কোথাও 1-1,500 হারেও নি, 1-1,500 যেতেও নি, শূন্যই থাকবে, 24-এর ভোট হোক আর 31-এ ভোট হোক। অতএব একটা কথা বলবেন, যে কথাটা আপনি আপনার বাড়ির লোকের সামনে জাস্টিফাই করতে পারবেন, দয়া করে সেটা বলবেন। বামপন্থীদের 9টা সংসদ আছে, এখনো বামপন্থীদের দেশে 9টা সংসদ আছে, গুনেছেন 9টা সংসদ, আপনাদের একটা সময় 2টো ছিল, গুনেছেন আপনাদের 2টো, আরে 2 থেকে কোথায়, এক মিনিট, আমাদের এখনো ভাই শুরু হলে এক মিনিট, বহু আসনে আমরা যখন যাত্রা শুরু হয় তখন শূন্য থেকেই শুরু হয়, কিন্তু যাদের 230 বলে যাদের মুখ্যমন্ত্রী চিৎকার করেছিলেন তারা শূন্যে এসে যখন পৌঁছে যায় তখন শূন্য থেকে আর ব্যাক যাচ্ছে। শিল্পা, আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আমি যদি এই নোটিশটা দেখি, ইলেকশন কমিশন নির্বাচন সদন 24শে জুনের নোটিশ, এখানে 14 নম্বর ক্লজে বলা হচ্ছে, দ্য ERO শ্যাল নট ডিলিট, কোনো ডিলিট হবে না, কি ডিলিট হবে না, এনি এন্ট্রি ফ্রম দ্য ড্রাফট রোল উইদাউট কন্ডাক্টিং অ্যান এনকোয়ারি অ্যান্ড গিভিং আ ফেয়ার অ্যান্ড রিজনেবল অপরচুনিটি টু দ্য পারসন কনসার্নড হুজ নেম হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য ড্রাফট রোল। যদি কারোর নাম থাকে ইলেকশন রোলে, তাহলে তার নাম, তাকে সুযোগ না দিয়ে, তার ডকুমেন্ট না নিয়ে, তার সঙ্গে কথা না বলে এবং এনকোয়ারি না করে নাম বাদ যাবে না। যাদের নাম বাদ গেছে সেই লিস্ট আমার কাছে রয়েছে, তার মধ্যে তারা নয় বাড়িতে থাকে না, নয় মারা গিয়েছে, নয় তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, বা তারা অন্য কোথাও চলে গিয়েছে, এবং 3 জায়গায় নাম আছে, একাধিক জায়গায় নাম আছে। মানে সমস্যাটা কোথায়? যদি ইন্টেন্সিভ রিভিশন হয়, সংশোধন হয়, সংশোধন তো ভালোর জন্য হয়। শিল্পা বলো। বিহারে যে মমতা ব্যানার্জি যে 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বলছিলেন না, যে অনেকে তো অনেক কথা বলছে, আমি কয়েকটা কথা বলি। তো সেখানে বলছিলেন যে বিহারে 40 লক্ষের বেশি
যারা আছে তাদেরকে নাকি এই বাদ দিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে লক্ষাধিক যাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং 7 লক্ষ প্রায় 7 লক্ষ যারা পাওয়া গেছে যে সংখ্যাটা সেখানে তারা নাকি মৃত। আজকে সেটা হয়েছে বিহারে, কিন্তু পশ্চিমবঙ্গের কথা যখন বলতে গেছে তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে এটা বলছে যদি এই রোহিঙ্গাদের, যদি এই অনুপ্রবেশকারীদের যদি তাদেরকে নিয়ে কিছু বলা হয় বা তাদেরকে যদি বাংলা থেকে বের করে দেওয়া হয় তাহলে তিনি কিন্তু আন্দোলন করবে। এটা কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন। বিহারের মতো যদি এ রাজ্যেও ওই এসআইআর যেটা শুরু হয়েছে সেটা যদি হয় এখানে হবে না, বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। পারবে না, পারবে না। আমরা 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 মমতাদি সেদিন কি বলেছে স্টেজে, বিনা যুদ্ধে নাহি দেব এক সুতা। প্লিজ রিকোয়েস্ট, আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন যেখান থেকে আমি শিল্পার কাছে আরো একবার যাব। তোষণে ভাটা, দুর্নীতির জোয়ার, ভোট বাঁচাতে তাই ভয়ের কারবার, তাই জন্য ভয় দেখানোর চেষ্টা করছেন যে সবার নাম বাদ যাবে। আমি বলবো যদি কারুর আপত্তি থাকে তাহলে নিজের বেলা বলবেন, কিন্তু কাউকে আটকাবেন না। নিজের বেলা বলবেন কে মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে। শিল্পা কন্টিনিউ। আমাদের পাশেই কিন্তু সোদপুর আছে দাদা, এখানে আছে যারা তৃণমূলের যে সমস্ত দাদারা, তাদের কাছে বলছি, প্রিয়া খাতুনের নামটা শুনেছো নিশ্চয়, শুনেছো তো? তিনি এখানে এসে কি নাম করেছেন? অদিতি পাত্র করেছো তো? করেছো তো? আজকে সেখানে এখানে এসে যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা, তারা এখানে এসে পাচ্ছে কি করে এসব? তারা ভুয়ো ভোটার কার্ড কারা দিচ্ছে? কারা দিচ্ছে? কারা? এটা বলো। কারণ তুমি সঞ্চালক শিল্পাকে বলতে দিন, শিল্পাকে বলতে দিন। তুমি বলছে না, আবার না করছে না, না করছে না, তুমি সঞ্চালক না করছে না, তুমি আমি জানি আমি সঞ্চালক না। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা কি বলেছেন? কয়েকজন এক্সাম্পল বলছি। মন্টুরাম পাখিরা ওনাকে বলতে দিন, তাহলে আপনার বেলা আপনি বলবেন। ওনাকে শেষ করতে দিন। শিল্পা শেষ করো। কাকদ্বীপের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এই টিএমসির নেতা, তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমাদের দলের ছেলেরা যারা আছে তাদেরকে তারা মুড়ি মুড়কির মতো এই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, এটা বলছে কে? কাকদ্বীপের প্রাক্তন মন্ত্রী তিনি বলেছেন। তিনি আরো বলছেন এবং তারা আরো বলেছে এই যে আমরা দেখেছি তৃণমূল নেত্রী কে রত্না বিশ্বাস, অবশ্যই রত্না বিশ্বাসও বলেছিলেন কি জাকিরদার কাছে চলে যাও, জাকিরদার কাছে চলে যাও। জাকিরদার কাছে গেলে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে, যারা পীড়িত করতে এসেছে, মমতা ব্যানার্জি যাদেরকে নিয়ে পীড়িত করে, যে সমস্ত রোহিঙ্গা প্রেমী আছে তাদেরকে ভোটার কার্ড কে করে দেবে? ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড,
সেটা কে করে দেবে? করে দেবে জাকির দা। কে জাকির দা? টিএমসি নেতা। পঞ্চায়েতের কে এটা সহসভাপতি। কে দাদা আপনি তো চলে যান বাবা, আপনারা চলে চলে না, আপনারা দলের ভাইপোরা এই করছে। আপনারা 2 নম্বর ব্লকের পঞ্চায়েতের আমি তুমি যাও, তার একটা অফিসিয়াল পোস্ট আমি জানি তুমি কিছু না, তার অফিসিয়াল পোস্ট আছে, তোমার অফিসিয়াল পোস্ট তুমি এখানে হবই যাও, তুমি এখানে হবই যাও, তুমি এগুলো ফেসবুকে দিও দিয়ে নিজের মনীষঙ্কর দা তুলছেন। এক সেকেন্ড শিল্পা 10 সেকেন্ডে শেষ করো, তারপর মনীষঙ্কর 10 সেকেন্ডে শিল্পা ব্যাস শিল্পা 10 সেকেন্ড শিল্পা 10 সেকেন্ড। তৃণমূল দাদা খুব রাগ হচ্ছে সজল দা এটার জন্য, কারণ এই যে মমতা ব্যানার্জির এত রোহিঙ্গা প্রেমী এত যে ভোট ব্যাংক, যেটার জন্য আজকে তারা ক্ষমতায় আসতো, হ্যাঁ যেটার জন্য তারা আজকে ক্ষমতায় আসতো, সেই ক্ষমতায় নষ্ট হয়ে যাবে, তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে 15 বছর ধরে যে প্ল্যানিং করে তারা যে সব যত্নে তাদের দিদি মমতা ব্যানার্জি যে ভোট ব্যাংক তৈরি করেছিল, সেই ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে বলে শহীদ মিনারের মঞ্চ থেকে মমতা মনীষঙ্কর দা তুলছেন। মনীষঙ্কর দা 10 সেকেন্ড উত্তর শিল্পাকে উত্তর। আমি বলছি যে শিল্পাকে প্রশ্ন করার আগে তুমি যেটা পড়লে ইলেকশন কমিশনার থেকে বলেছে, বলছে আমরা কারো ভোট দেব বাতিল করবো এরকম নয়, যারা থাকে না মারা গেছে, যাদের কোনো হদিশ ভোটার আছে কিন্তু তারা এখানে হদিশ নেই, এরা না গেলেই হলো। তার মানে আমি বলছি যদি মৃত ভোটার থাকেও, মৃত ভোটার তো আর ভোট দিতে যাবে না, ছাপ্পা দিতে যাবে, সেই জন্য মৃত ভোটার বাতিলের কথা বলছো। তার মানে ইলেকশন কমিশনারকে ইলেকশনটা ঠিকভাবে কন্ডাক্ট করতে পারে না। মৃত যে ভোটার তার তো ভোট দিতে যাওয়ারই কথা নয়, সে ভোট তো দিতে পারারই কথা নয়, তার মানে ইলেকশনটা কন্ডাক্ট ঠিক মতো করতে পারে না বলে এই মৃত ভোটাররা ছাপ্পা দিয়ে আসে। এই দায়িত্বটা কে নেবে? মৃত ভোটার থাকলে তো তার ভোটটা দেওয়ার কথা নয়, নাম থাকলেও কথা নয়, তিনি তো আর ভোট দিতে যেতে পারেন না, তার মানে থার্ড পার্সন একজন ভোট দিয়ে যায়, সেটা হচ্ছে ছাপ্পা। না না, তাহলে সেই ভোটটা অ্যালাউ করে কে? ইলেকশন কমিশন কন্ডাক্ট করে। আসি আপনার কাছে দীপঙ্কর বাবু হাত তুলছেন। দীপঙ্কর বাবু 10 সেকেন্ড উত্তর। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয়, আমি এখানে বলতে চাই কর্ণাটকে কারা কংগ্রেস, কেরালায় কারা বাম, আপনি পাঞ্জাবে কারা আপ, ডিএমকে, যারা কিনা প্রতিটা রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশিদের বের করছে। পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত কেন একজন রোহিঙ্গাকে, কেন একজন অনুপ্রবেশকারীকে ধরে বাংলাদেশে পাঠাতে পারলো না? তার কারণ সমস্ত রাজ্যগুলো থেকে এই অনুপ্রবেশকারীরা আছে। আপনি সৌরভ বাবু হাত তুলছেন 10 সেকেন্ড। সৌরভ বাবু তারপর সজল দা এবং শুভম। নতুন করে সেই অনুপ্রবেশকারীরা নতুন করে আবাস তৈরি করছে, ঘর তৈরি করছে। সৌরভ বাবু 10 সেকেন্ড। সৌরভ বাবু 10 সেকেন্ড। আমি একটা কথাই বলবো যে আজকে যে ডকুমেন্টস আজকে ভারতবর্ষের মানুষকে দেখানো 13টা ডকুমেন্টস দিতে হচ্ছে, আজকে আমি দাবি করছি, এটা আমরা সবাই দাবি করছি, যে ডকুমেন্ট সবাইকে দেখাতে হবে। নরেন্দ্র মোদীও সেই ডকুমেন্ট দেখাক, প্রকাশ করুক যে তার কি কি ডকুমেন্ট আছে। সজল দা উত্তর। যারা নরেন্দ্র মোদীর জন্ম সার্টিফিকেট চায় তারা নিজেদের জন্ম সার্টিফিকেট দেখাতে চায় না, 1। 2, আমার কথা হচ্ছে আপনি বললেন মনিদা যে যারা মৃত ভোটার আছে তারা ভোট দিতে যায় কি করে, এটা প্রশাসনের ব্যর্থতা। মৃত ইলেকশন কমিশন প্রশাসন একই ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সাংবিধানিক বিষয়। আপনি একজন মহাপণ্ডিত, লয়ার, উকিল, আপনার সেটা জানা উচিত, আপনার সেটা জানা উচিত। আমি বলছি মৃত ভোটারের কথা হচ্ছে ভুয়ো ভোটার। বেশ শুভম বলছে মৃত ভোটারকে যখন ভোট দিতে যায় তখনই সে ভুয়ো ভোটার। আপনি বলছি অ্যালাউ করে কে ভোট দিতে? না না, আপনারা ইলেকশন কমিশন কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী। আরে ভাই, তাই ইলেকশন কমিশন তো কন্ডাক্ট করে। শুভম 10 সেকেন্ড। শুভম 10 সেকেন্ড। বেশ সজল দা, শুভম 10 সেকেন্ড। কোন কোন জায়গায় তুমি যেটা দেখালে, শুভম 10 সেকেন্ড। তুমি যেটা দেখালে দুর্নীতির জোয়ার, রাজ্যে দুর্নীতির জোয়ার, সেটা নিয়ে তো কারোর মনে কোনো সন্দেহ নেই। এবং এই অনুপ্রবেশ এবং এই ভুয়ো ভোটার কার্ড তুলে দেওয়া, এর পেছনেও কোটি কোটি টাকা 10 সেকেন্ড শিল্পা। বেশ সময় কম। তারপর বলে একদম এক লাইনে শিল্পা, এক লাইনে শিল্পা, শিল্পা এক লাইনে উত্তর, এক লাইনে উত্তর। আমি একটা কথা বলি, 15 বছর ধরে যে এই যে পরিকল্পনা করেছে, যে যত্ন করেছে মমতা ব্যানার্জি, যে ভুয়ো ভোটার, ভুয়ো আধার কার্ড, যে যারা আছে, যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের, দাদা বললেন না যে এখানে রোহিঙ্গাদের মমতা ব্যানার্জি সাপোর্ট করে না, আমি এখানে বলে যাচ্ছি এই রিপাবলিক চ্যানেলে মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের নিয়ে কথা বলে, রোহিঙ্গাদের প্রতি বেশ আমার মানুষকে প্রশ্ন করেছিলাম আজকে
ভুয়ো ভোটারে কি ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন সাধারণ মানুষ ফেসবুকে? হ্যাঁ বলছেন 94%, হ্যাঁ ভুয়ো ভোটারের জন্যই ক্ষমতা তাই ভয়, না বলছেন 6%। পরেরটা দেখাবো এক্স হ্যান্ডেল, হ্যাঁ বলছেন 67% মানুষ, তারা বলছেন হ্যাঁ সত্যি ভুয়ো ভোটারের দৌলতে ক্ষমতায় রয়েছে এই সরকার, এবং না বলছেন 33% মানুষ। পরেরটা দেখাবো ইউটিউব, 93% মানুষ বলছেন যে হ্যাঁ ভুয়ো ভোটারের কারণে ক্ষমতায় রয়েছে এই সরকার, ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না বলছেন 7%। একদম সময় শেষ, আমি এই বলে শেষ করছি, আজকে রাজ্যে বিএনপি নেতা ভোটার পাওয়া যাচ্ছে কিংবা ভোটার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যাচ্ছে, কালকে আরও কয়েক লক্ষ বাংলাদেশি ভোটারও যদি পাওয়া যায় তাহলে পরে আমার আপনার নিরাপত্তা এবং ভোটারের অধিকারের কি হবে? ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।